এখন আমি আছি রিপাবলিক স্কোয়ার। এটা হচ্ছে রিপাবলিক স্কোয়ার, বেলগ্রেড ফোর্টের মেন দরজার। তো এটা একটা এন্ট্রান্স, আরো কয়েকদিকে এন্ট্রান্স আছে। এই ফোর্টে দেখেন কিছু আধুনিক জিনিসও রাখা হয়েছে। সামনেরটা এটা হচ্ছে সাবা নদী, আর ওইটা হচ্ছে গিয়ে দানিউব নদী। এটাই হচ্ছে নিকোলা টেসলা মিউজিয়াম। তো নিকোলা টেসলাকে আমাদের বাংলাদেশের দিকে অনেকেই জানে না। বর্তমানে যে আমরা ইলেকট্রিসিটির যে লাইন বা যে সিস্টেমটা ব্যবহার করি, সেটারই উদ্ভাবক হচ্ছেন এই নিকোলা টেসলা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং ফ্রম বেলগ্রেড। আজকে আমার বেলগ্রেড হচ্ছে দ্বিতীয় দিন। গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি গতকালকে আসছি বেলগ্রেড, এবং বেলগ্রেডে যতটুকু পারছি আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখাইছি রাত্রের যে বেলগ্রেডের নাইট লাইফ সহ অন্য যতটুকু। আসলে উইকেন্ড না, এই কারণে বেশ একটা নাইট লাইফ বা লোকজনের সমাগম ছিল না। তো আজকে আমরা এক্সপ্লোর করব বিশেষ বিশেষ স্থানগুলো যেগুলো দেখার মতন আছে। তো এখন যাব আমি রিপাবলিক স্কোয়ার হয়ে, ওইদিকে কিছু দর্শনীয় স্থান আছে, ওইগুলো দেখবেন। আর এটা একটা স্কোয়ার, এই স্কোয়ারের সামনে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মস্কোভা। তো আমি যেটা দেখলাম যে হোটেলটা মোটামুটি একটু ফেমাস, আই থিঙ্ক এটা 5 স্টার একটা হোটেল হবে। আর এইটা হচ্ছে মোটামুটি রিপাবলিক স্কোয়ারের খুব কাছে। এটা আরেকটা স্কোয়ার, এটার নামটা আমি জানি না অ্যাকচুয়ালি। তবে খুব সুন্দর জায়গাটা। তবে বেলগ্রেড একটা জিনিস দেখলাম, মোটামুটি রাস্তাঘাট কিন্তু ক্লিন এবং খুব সুন্দর পরিষ্কার। মানে যেখানে সেখানে ময়লা নাই, এবং মানুষজন মোটামুটি সিঙ্গেল মেনে তারপরে যায়। যখন মানুষের পারাপারের যে সবুজ বাতি জ্বলে তখনই তারা পারাপার হয়, এছাড়া তারা পারাপার হয় না। তো এটা আমি ইউরোপের অনেক বড় বড় দেশও দেখছি যে মানুষ এরকম মেনটেন করেন এই জিনিসটা। এখন আমি আছি রিপাবলিক স্কোয়ার। এটা হচ্ছে রিপাবলিক স্কোয়ার। আর এই পিছনে যেটা দেখতে পাইতেছে এটা হচ্ছে তাদের ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় জাদুঘর। আর এটা হচ্ছে গিয়ে বেলগ্রেডের মেন সেন্টার। আর এখানে দেখেন সব সমাগম, মানে যত বাস আছে মোটামুটি এখান দিয়ে পাস হয় বেশিরভাগ বাসগুলাই। অনেকগুলো বাস লাইন আছে এখানে। এছাড়া দেখেন চারোদিকে শপিং সেন্টার, অফিস, বড় বড় রেস্টুরেন্ট, মানে একটা বিজি এরিয়া, পুরো মেন সেন্টার যেরকম, এবং প্রচণ্ড বিজি এরিয়া এটা। তো এখন আসলে বৃষ্টি হইতেছে হালকা হালকা, এখানে একটু লোকজনের সমাগম কম। নর্মালি ইউজুয়ালি এই জায়গাটা প্রচুর বিজি থাকে, আর এই জায়গাটার পরিবেশটা খুব সুন্দর। তো এখন এখান থেকে আমি যাব ওইদিকে, আরও একটা পার্ক আছে এবং একটা ক্যাসেল আছে, ওই দিকটা আমি দেখতে যাব। আর মোটামুটি বেলগ্রেডটা খারাপ না। কালকে যেরকম আসলে রাত্রেবেলা এক্সপ্রেশন ছিল, আজকে দিনের বেলা একটু ভালো লাগতেছে। হয়তো দু একদিন থাকলে এরকম আরও ভালো লাগবে এই জায়গাটা। তবে অত একটা ধনী কান্ট্রি না, কিন্তু মানুষজন ভালো। এখন পর্যন্ত আমি যে পাইছি সবাই মোটামুটি ভালো লোকজন, এরকম রাসিস্ট না। যেরকম আগে আমি শুনছিলাম যে সার্বিয়ানরা রাসিস্ট, এখনো পর্যন্ত এরকম পাই নাই। যাদের সাথে কথা বলছি ভাই সবাই ভালো। তো এখানকার পাবলিক ট্রান্সপোর্টে যে দেখতে পাচ্ছেন তারগুলো, এগুলো আসলে ইলেকট্রিকের বাসগুলো চলে এগুলা দিয়ে। তবে বাসের কন্ডিশন এখনো অনেক আগের মডেল, মানে নতুন যে আধুনিক মডেল ওরকম ইলেকট্রিক বাস না এগুলা। কারণ বাসের কন্ডিশন দেখলে মনে হয় যে এগুলো 2000 সালের দিকের হবে, আরো 20 বছর 25 বছর আগের মডেল এগুলা সব। তো রাস্তা যেতে যেতে একটা জিনিস পড়লো জামায়, আসলে এই জিনিসটা দেখে আমার চোখে পড়ছে যে এটা আসলে জিনিসটা কি, এরকম পুতুলগুলো সাজা রাখছে। পরে দেখলাম এখানে লেখা এডুকেশন মিউজিয়াম বেলগ্রেড। এটা প্রতিষ্ঠা হচ্ছে 1896 সালে। তো এটা হচ্ছে এডুকেশন মিউজিয়াম বা শিক্ষা জাদুঘর। আসলে ভিতরে যাব না, কারণ আমার আজকের দিন আমার অনেক কিছু এক্সপ্লোর করতে হবে, দেখতে হবে। এই কারণে জাস্ট আমি এখান থেকে দেখালাম একটু বাইরের আপনাদেরকে যে এটা এডুকেশন মিউজিয়াম। এছাড়াও বেলগ্রেডে পুরান ট্রামও আছে আগের মডেলের। এই যে ট্রাম লাইন দেখতে পাইতেছেন, আর এই যে ট্রাম মডেলটা দেখলে বোঝা যায় যে এগুলো আসলে আগের। জানি না নতুন মডেলের ট্রাম আছে কিনা, হয়তো থাকতেও পারে নতুন মডেলের কিছু ট্রাম। যদি আমি পাই তাহলে দেখাবো। এখন চলে আসছি বেলগ্রেড ফোর্টের মেন দরজার। তো এটা একটা এন্ট্রান্স, আরো কয়েকদিকে এন্ট্রান্স আছে। তো মেন সিটি থেকে যদি রিপাবলিক স্কোয়ার থেকে আসেন, তাহলে একদম রিপাবলিক স্কোয়ার সোজা আসলে এটা দিয়ে এন্ট্রান্স, এই গেটটা দিয়ে। তো ভিতরে ঢুকবো, দেখবো কি কি আছে, এটা ইতিহাস সম্বন্ধে জানবো, আপনাদেরকে জানাবো। ফোর্টে ঢোকার ঠিক
আগেই যে যে ফোর্টের দেওয়ালটা দেখতে পাইতেছেন, এই সাইডে আরেকটা দেওয়াল ছিল এখানে। তো এর মাঝামাঝি যে গ্যাপগুলো আছে, যে খালি জায়গাগুলো, এগুলোতে মোটামুটি এখন খেলার জন্য কিছু বিভিন্ন ধরনের খেলার মাঠ বানায় দেওয়া হয়েছে। ওই পাশে ওইটা হইতেছে ভলিবল, না বাস্কেটবল, সরি, ওই পাশে হচ্ছে বাস্কেটবল। এটা জানি না, এটাও কোনো কিছু একটা খেলার। তারপরে যেই পাশে আছে বাচ্চাদের খেলাধুলার পার্ক। তো এই খালি জায়গাগুলোতে আসলে ব্যবহার করছে, এটা একটা ভালো জিনিস যে এখানে মানুষজন আসলো, খেলাধুলা করলো, বাচ্চারা হোক বড়রা হোক সবার জন্যই। আর এটা হচ্ছে কি একদম মেন ডোর। এটা হচ্ছে গিয়ে এই ফোর্টের দরজা বা মেন ডোর। দেখতে পাইতেছেন কি হেভি ভাবে বানানো হয়েছে। এটা জানি না এটা কি আসলে তখনকার সময়, এটা নতুন করে হয়তো বানানো হয়েছে আমার কাছে যা লাগে। তবে তখনকার দিনে এরকমই ছিল, কাঠের থাকতো, সামনে হয়তো লোহা দিয়ে একটা পোলেট দেওয়া হইতো। এই ফোর্টে দেখেন কিছু আধুনিক জিনিসও রাখা হয়েছে। এগুলা সার্বিয়ান মিলিটারির কিছু আধুনিক বলতে আর কি, যেগুলো বর্তমানে আর ইউজ হয় না। এই যে মিসাইল, তারপর হচ্ছে কামান, ছোট ছোট ট্যাঙ্ক। তো এরকম অনেক কিছু আছে, সামনেও আরো আছে। তো আমার কাছে জিনিসটা আসলে ভালো লাগতেছে দেখা, যে এই জিনিসটা আসলে অনেক দেখছি নিউজে বা ইয়েতে, এই যে মিসাইল লঞ্চ করে যে, তো এটা আসলে আজকে সরাসরি আমি দেখলাম বাস্তবে। আর ছোট ছোট কামান, এগুলো অবশ্য দেখছি অনেক। এই যে দেখেন, এই এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে এই যে কাঠের ব্রিজ, আর মাঝখানে ছোট করে খালের মতন বানানো ছিল। হয়তো এখন আর কি এটা ভরাট হয়ে গেছে, একসময় আরো গভীর ছিল এখানটায় হয়তো। কারণ হচ্ছে গিয়ে যদি কোনো কারণে ওইখানে যদি শত্রু এ পর্যন্ত চলে আসতো, তো এখানে আর কি খালের মতন পানি থাকতো, আর এই ব্রিজ তখন ভেঙে দেওয়া হয়তো বা উঠায় যাইতো এরকম উপরের দিকে, তখন আর কি পার হইতে পারতো না। তো এখানে এটা বানানো হয়েছে। এখন অবশ্য সময়ে সময়ে এটা আর কি ভরাট হয়ে গেছে, বা সরকার এটা ভরাট করে এইসব মিউজিয়াম বানাইছে। এছাড়া এই পাশে কিছু দেখতে পাচ্ছেন, ট্যাঙ্ক আছে কি বলে এগুলো কি কামান বা এই টাইপের কিছু আছে এখন এখানে, এই আর কি। আর এদিকে আরো ভিতরে আছে ফোর্ট, আরো ভিতরে ঢুকবো, দেখবো কি অবস্থা আরো। তো এখন আমি ফোর্টের উপরে আসছি, এখন উপরে আসার একটা সিঁড়ি আছে, ওখান দিয়ে আসছি। আর এই পিছনে দিয়ে দেখতে পাইতেছেন, আর কামান আর কামান পিছনে সাজায় রাখছে। এগুলো সব বর্তমান যুগের, বর্তমান বলতে আর কি এটা হয়তো 250 বছরের মধ্যে এইসব কামান ছিল। মানে এগুলো অনেক কয়েকশো বছর আগের না এইসব জিনিসগুলো। এগুলো নতুন করে যে সার্বিয়ান যে আর্মি আছে তাদের যেগুলো ইউজ না হয় এইসব জিনিসগুলো এখানে আমি আগেও বলছি। আর এ হচ্ছে গিয়ে ভিউ ফোর্টের উপর থেকে। পিছনে হচ্ছে গিয়ে সাবা নদী, ওই দিকটাও যাবো, নদীটা ওর দিকে যাবো। আর একটা ক্লক টাওয়ার, এখন এটা হয়তো নতুন করে বানানো হয়েছে। এটা ছিল, ক্লক ছিল না, ঘড়ি ছিল না, এখন হয়তো এটা বানানো হয়েছে নতুন করে। তো এখন নিচের দিকে যে আরো কিছু দিকে দেখার মতন আছে, ওদিকে ফোর্টের আরো কিছু দেখার জিনিস আছে, ওগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো।
এই ভিউ। পিছনে ওদিকে বেলগ্রেড, ওটা হচ্ছে নদীর ওই পাশে, ওটাও বেলগ্রেড শহর, মানে সাবা নদীর দুই পাশেই আসলে গড়ে উঠছে বেলগ্রেড শহরটা দুদিক থেকে। আর ফোর্টের উপর থেকে যে ভিউটা, বেলগ্রেডের ভিউ এত সুন্দর দেখা যায় যে ধারণার বাইরে, কি বলবো। আর এই সাবা নদীর অপর পাশে যে বেলগ্রেড শহরটা, যেটা ওই পাশে ঘুরে উঠছে, ওটা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে ভিউ। জানি না ক্যামেরা আপনারা কিরকম দেখতেছে, কিন্তু আসলে সরাসরি দেখতে অনেক সুন্দর, অসাধারণ। মানে এখানে দুই দিকে নদী চলে গেছে, প্লাস নিচে যে দেখতে পাইতেছে নদীতে এই যে এগুলা, এই যে বানানো ভাসমান, এগুলো সব হচ্ছে রেস্টুরেন্ট। একদম দেখতে পাচ্ছি উজুর পর্যন্ত, ওদিকে আরো আছে কিনা যাই না। তো এইসব রেস্টুরেন্টগুলো সবই ভাসমান বানানো। তো এখন একটু অফ সিজন, তাই এখন টুরিস্ট কম। তো যখন টুরিস্ট সিজন হয় সামারে, এই রেস্টুরেন্টগুলোতে ভরা থাকে লোকজন। তো প্রচুর বাতাস, অনেক বাতাস। আর বৃষ্টি হইতেছে, এখানে একটু সমস্যা হইতেছে, তবে অনেক সুন্দর আসলে ভিউটা, অনেক সুন্দর। এই যে নিচে, এই যে ফোর্টের আরেকটা অংশ নিচে। তো আসলে এটা অনেক আগের ফোর্ট, এই কারণে এই মাটি বা ইয়েতে অনেক জায়গা ভরাট হয়ে গেছে এখন। তারপরেও অনেক সুন্দর দেখতে, রাত্রে আরো সুন্দর, অনেক সুন্দর দেখা যায় রাত্রে। আসলে যে জানি না রাত্রে আসার সুযোগ হবে কিনা, এরকম লাইট দিয়ে আর কি ফোর্টের মানে কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন একটা অন্যরকম একটা অমায়িক একটা দৃশ্য দেখা যায় তখন। ফোর্ট থেকে হাঁটতে হাঁটতে বাইরের দিকে আসতে আসতে দেখলাম এম্বাসি অফ ফ্রান্স লেখা। তো আসলে এই দেশটাতে থাকি, তো তাই এই দেশের এম্বাসির একটু দেখাইলাম আপনাদের। কারণ ফ্রান্স আমাকে জায়গা দিছে থাকার জন্য, তাদের কার্ড দিছে। সো এই দেশের কাছে আমি ঋণী, তাই তাদের এম্বাসি আমার চোখে পড়লো, তাই দেখাইলাম বেলগ্রেডে ফ্রান্সের এম্বাসি। গতকালকে রাত্রে বলছিলাম যে আসলে ম্যাকডোনাল্ডস খাবো, তখন একটু দূরে ছিল এবং প্রচণ্ড ক্ষুধাও ছিল আমার, এই কারণে আর যাইনি। তবে আজকে ম্যাকডোনাল্ডসে আসছি। তো এই যে এটা হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান বার্গার, এটা পুরোটাই ভেজিটেরিয়ান। এটার মধ্যে ডাল, তারপরে বিভিন্ন ধরনের ভেজিটেবল দেওয়া, এটা দিয়ে বানানো। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে কোকা, এটা আমি নিছি। তো এটার দাম হচ্ছে গিয়ে 850, তার মানে বাংলাদেশের টাকায় ওই সেম হয়তো 900 টাকা, এরকম বাংলাদেশের টাকায় 900 টাকা পড়ছে। সার্বিয়ান দিনার আর বাংলাদেশে প্রায় কম, হয়তো 2-1 টাকা বাংলাদেশের সাথে এদিক ওদিক। বাংলাদেশ হয়তো এই মুহূর্তে আছে 118 হইতে 20 টাকা, আর সার্বিয়ান দিনার পাওয়া যায় 1 ইউরোতে 116 টাকা, 16 দিনার, সরি 116 দিনার। আর বাংলাদেশ হচ্ছে গিয়ে 120 টাকা 1 ইউরোতে।
এদিক দিয়ে কিছু কিছু নতুন নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হইতেছে, আরো আধুনিক হইতেছে দিনে দিনে। দেখতে পাইতেছেন এটা ঠিক বাস ইন্টারন্যাশনাল যে বাস টার্মিনাল এর খুব কাছে। এদিকে নতুন নতুন যে অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এখানে। আস্তে আস্তে বেলগ্রেড ডেভেলপ করতেছে। এটা হচ্ছে বেলগ্রেডের মেন বাস টার্মিনাল। এখানে ঢুকবো, দেখি যে কালকে সারায়েভো, বসনিয়া সারায়েভো যাওয়ার জন্য কয়টার দিকে বাস আছে এবং কোন বাস তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিতে পারবে কালকে। তো এটাই দেখি আমি কোনটা পাওয়া যায় বাস। আসলে এখানে সমস্যা হইতেছে এদের যে বোর্ডে সব এই দেশি ভাষা লেখা, কোনো ইংলিশ কিছুই লেখা নাই। তো এখানে আমি বুঝতে পারছি না যে কতটা টাইম, কোন টাইম কিছুই বুঝতে যাইতেছে না, কারণ সব এই দেশি ভাষায় লেখা। তারপরে ভিত্তি গিয়ে দেখি, আমি জিজ্ঞাসা করি দু একটা কাউন্টারে। বাস টার্মিনালের কাউন্টার এখানে। আর কালকে সকাল আমার একটা টিকিট পাইছি আমি সারায়েভো যাওয়ার জন্য। এটা হইতেছে টিকিট। আর এই টিকিটের প্রাইস পড়ছে 2820, তার মানে বাংলাদেশি টাকার প্রায় 2900 টাকার মতন, প্রায় 2900 বা 2850 এরকম আর কি হবে। তো এই বাসটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে এবং সকালে আমার দুপুরের মধ্যে আমি পৌঁছে যাবো সারায়েভো। তো এখানে এটা নিছি। তো কালকে সকালে বাস হচ্ছে গিয়ে গেট নাম্বার আমাকে বলছে 6। তো 6 হচ্ছে গিয়ে এটা, যেহেতু 7 এখানে 8 এখানে, তাহলে এটা হচ্ছে 6। তো কালকে সকালে এখানে এসে আমার ওয়েট করতে হবে বাসের জন্য। আমার পিছে যে মনুমেন্ট বা স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেফেন নোমেনজার, তার স্ট্যাচু। তো এটা হচ্ছে ঠিক এটা পিছনে পুরাতন যে রেল স্টেশন বেলগ্রেডের, এটা হচ্ছে পুরাতন রেল স্টেশন বেলগ্রেডের ঠিক এটার সামনে এটা করা হয়েছে। এটা নতুন করে করা হয়েছে এই মনুমেন্টটা, এবং এই লোকেশনটা এটা নতুন করে করা হয়েছে। আর আমি প্রথম ভাবছিলাম হয়তো এটা মেটালের তৈরি, এখন দেখলাম যে না, এটা মেটাল নাই। আসলে শেপটা দেওয়া হয়েছে আর কি মেটালের, কিন্তু আসলে এটা মানে সিমেন্ট বালু বা পাথর জাতীয় কিছু দিয়ে এটা বানানো, কিন্তু আসলে শেপটা দেওয়া হয়েছে যে এটা আর কি মেটালের তৈরি। এরকম একটা মানে শেপ কাছ থেকে ধরে না দেখলে আর কি মনে হবে যেমন দূরের থেকে এটা যে মেটাল বা লোহা দিয়ে তৈরি, এরকম কিছু একটা। আর এটা হচ্ছে পুরাতন রেল স্টেশনটা, যেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন নতুন করে রেল স্টেশন তৈরি হয়েছে বেলগ্রেডের আরেক সাইডে, আর এটা বন্ধ করে দিয়েছে। এটা ঠিক বাস স্ট্যান্ড এখান থেকে 2 মিনিটের রাস্তা, ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল যেটা। এটাই হচ্ছে নিকোলা টেসলা মিউজিয়াম। তো নিকোলা টেসলাকে আমাদের বাংলাদেশের দিকে অনেকেই জানে না। বর্তমানে যে আমরা ইলেকট্রিসিটির যে লাইন বা যে সিস্টেমটা ব্যবহার করি, সেটারই উদ্ভাবক হচ্ছেন এই নিকোলা টেসলা। তো এটা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন, এবং ভিতরে যখন ঢুকবো তখন আরও কিছু আপনাদের দেখাবো এটা ইতিহাস। তো এই হচ্ছে মিউজিয়ামের বিল্ডিং। এই যে সার্বিয়ান ফ্ল্যাগ দেখতে পাইতেছেন, আর এখানে লেখা আছে নিকোলা টেসলা মিউজিয়াম। এছাড়া এখানে আওয়ার লেখা আছে। এখন ভিতরে যাব, দেখি কি অবস্থা। মিউজিয়ামের ভিতরে গেছিলাম, তো এখন তারা ফুল হয়ে গেছে গ্রুপ। আবার 6টার সময় একটা গ্রুপ চালু হবে। কিন্তু একটা দুঃখের সংবাদ হচ্ছে গিয়ে ভিতরে ভিডিও করা যাবে না, শুধুমাত্র ছবি তোলা যাবে। তো ভিডিও করা না গেলে আমি আপনাদেরকে কিভাবে জিনিসটা দেখাবো। তো তারপর আমি চিন্তা করলাম যে ছবিগুলো তুলে ওইগুলোকে দিয়ে আমি একটু ভিডিও মতন বানাবো, মানে ভিডিও বলতে ছবিগুলো আমি স্টিলভাবে রেখে আপনাকে আমি ইতিহাসটা বলবো। তো এটা ভিতরে ঢোকার জন্য হচ্ছে 800 সার্বিয়ান দিনার বা 8 ইউরো এরকম একটা কিছু। ইউরোতে এরকমই আসা হয়, 7 ইউরোর মতন আসে আর কি। তো এই হচ্ছে গিয়ে হিসাব। তো 6টা পর্যন্ত ওয়েট করতে হবে, আরও 40 মিনিট ওয়েট করতে হবে এখানে। তো টিকিট নিয়ে নিছি। এই হচ্ছে গিয়ে টিকিট এখানে কার্ড বা অন্য কোনো দেশে কারেন্সি অ্যাকসেপ্ট করে না, শুধুমাত্র পে করতে হবে সার্বিয়ান দিনার, তাও আবার ক্যাশে। সো এই টিকিটের দাম হচ্ছে 800 সার্বিয়ান দিনার। নিকোলা টেসলা ছিলেন একজন সার্বিয়ান আমেরিকান। 10 জুলাই 1856 সালে সে অস্ট্রিয়ান ইম্পেরিয়াল বা অস্ট্রিয়ান সাম্রাজ্যে সে জন্মগ্রহণ করেন। বর্তমানে এটা ক্রোয়েশিয়া।
আর সে যে গ্রামটাতে জন্মগ্রহণ করেন তার নাম হচ্ছে ইসমিলিয়ান। টেসলা 1870 সালে প্রকৌশল এবং পদার্থ বিজ্ঞানে অধ্যয়ন শুরু করেন, কিন্তু সে তার পড়ালেখা শেষ না করেই, ডিগ্রি না নিয়ে সে পড়ালেখা সমাপ্ত করেন। সে 1881 সালে বুদাপেস্টের একটি কোম্পানিতে চাকরি শুরু করেন, সেখানে সে ছিলেন প্রধান ইলেকট্রিশিয়ান। এরপরে সে 1882 সালে আলভা এডিসনের যে ফ্রান্সের কোম্পানি ছিল সেখানে সে একজন প্রকৌশলী হিসাবে কাজ শুরু করেন। পরবর্তীতে সে 1884 সালে আলভা এডিসনের যে নিউ ইয়র্কের যে ল্যাব বা কোম্পানি ছিল সেখানে সে একজন প্রধান প্রকৌশলী হিসাবে যোগদান করেন। আমরা জানি যে বিদ্যুৎ বা বাল্ব উৎপাদন করছে আলভা এডিসন, টমাস আলভা এডিসন। তো আলভা এডিসনেরই একটা ল্যাবে টেসলা ওখানে প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করতেন। আর আলভা এডিসন যে বিদ্যুৎটা তৈরি করছে সেটা হচ্ছে গিয়া ডিরেক্ট কারেন্ট বা ডিসি। পরবর্তীতে এই কারেন্টটারই আরও উন্নত মানের যেটা আমরা বর্তমানে ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়া অল্টারনেটিভ কারেন্ট বা এসি। যেরকম আমরা অনেক সময় দেখি যে রেডিও, টেলিভিশনে এখানে অনেক কিছুর পিছনে লেখা থাকে এসি বা ডিসি, দেখতে পারবেন আপনারা। আসলে যেটা ডিসি সেটা হচ্ছে আলভা এডিসনের তৈরি ডিরেক্ট কারেন্ট, আর যেটা এসি সেটা হচ্ছে গিয়া টেসলার তৈরি এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমরা বর্তমানে ইউজ করি সবসময়। যেটা আমরা বর্তমানে ইউজ করতেছি সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। এই অল্টারনেটিভ কারেন্ট উৎপাদনের বা এই কনসেপ্টের কারণে এডিসনের সাথে টেসলার একটা বিবাদ জড়ায় যায় দুজনে। আর এখানে একটা খুবই ডার্টি পলিটিক্স করে এডিসন, তো সে পলিটিক্স আমি যাব না। আর 7 জানুয়ারি 1943 সালে নিকোলাস টেসলা মারা যান। তার মারা যাওয়ার পরে তার মৃতদেহ সার্বিয়ার বেলগ্রেডে আনার উদ্যোগ নেওয়া হয়। তার নেফিও তার বডি বা মৃতদেহ আনার জন্য উদ্যোগ নেন, কিন্তু আসলে তখনকার সময় অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে তার মৃতদেহ ওখান থেকে আনতে পারেনি তার নেফিও। পরবর্তীতে সে ওখানে তার মৃতদেহকে সৎকার করেন বা পোড়ানোর পরে যে সাইটটা, সেই সাইটটা সে নিয়ে আসেন সার্বিয়াতে। আর এই সাইটে এখন এই যে গোলপাত্রে যেটা, এটাতেই আর কি সংরক্ষণ করা আছে। নিকোলা টেসলা মিউজিয়াম থেকে পুরা দেখার পরে বের হয়েছি। ট্যুর গাইডে অনেক কিছু দেখাইলো, অনেক কিছু বললো। তো বলছিল শুরুতে যখন আমি জিজ্ঞাসা করছি তখন বলছে যে ভিডিও করা যাবে না, ভিডিও করা নিশ্চয়, শুধু ছবি তোলা যাবে। তখন আমি আপনাদেরকে বলছিলাম যে ওকে যাই ছবিটার দিয়ে আমি হয়তো ভিডিওর মধ্যেই করবো, কিন্তু ভাই আমরা তো ভাই বাংলাদেশি টেকনিক খাটায় ঠিকই আমি মোবাইল দিয়ে ভিডিও করে নিচ্ছি, ছোটো ছোটো করে ক্লিপ করে। তো তারা বুঝতে পারে নাই, ভাবছে যে আমি ছবি তুলতেছি, কিন্তু আমি ঠিকই ভিডিও করে নিছি। মোটামুটি আমি অনেকটা ভিডিও করে নিছি, কারণ আমি চাইতেছিলাম যে আপনাদেরকে ভিডিওতে দেখানো যে টেসলা যে কী কী আবিষ্কার করছে, কেমনি কী কোন জিনিসটা। কারণ ছবিতে যেরকম দেখবেন ভিডিওতে কিন্তু তার চেয়ে বেটার দেখা যাবে, এই কারণে সিস্টেম করে ভিডিও করে ফেলছি আমি। এই আমার পিছনে দেখতে পাইতেছেন সার্বিয়ান ভাষায় বেলগ্রেড লেখা, এই যে এটা বেলগ্রেড লেখা। আর আজকে আসলো অনেক হাঁটাহাঁটি, অনেক ঘোরাঘুরি হয়েছে। আমি এখন টায়ার্ড, কারণ ক্যাসেলে গেছি, তারপরে সময় নদীর পার, তারপরে হচ্ছে বাস টার্মিনাল, এরপরে নিকোলা টেসলা মিউজিয়াম সহ আর অন্য অন্য জায়গাগুলো। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, আসলে অনেক টায়ার্ড। আর আমার আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো হোস্টেলে, কারণ ব্যাগ গোছাইতে হবে। কালকে আমার সকালে ভোর 6:15 বাস, তার মানে আমার করতে হবে 5টার আগে। তো ব্যাগও গোছায় রাখতে হবে। তো এই কারণে হোস্টেলে যাব, গোসল করব এবং ফ্রেশ হয়ে একটু ঘুম দিব। তারপরে কালকে ভোরে উঠা কালকে চলে যাব নতুন একটা দেশে, নতুন কিছু এক্সপ্লোর করতে, নতুন কিছু দেখতে। এবং আমি আশা করি ওই জায়গাটা ভালো লাগবে, কারণ ওটা হচ্ছে বসনিয়া, ইউরোপের ভিতরে মানে অন্যতম একটা মুসলিম কান্ট্রি, যেটা না দেখলে আর কি বুঝতে পারবেন না। তো কালকে ওটা এক্সপ্লোর করবো, এই কারণে কালকে ওখানে চলে যাব। তো এই কারণে আপনাদের কাছ থেকে এই ভিডিওটা এখানে এন্ড করবো এবং আপনাদের কাছ থেকে এখান থেকে আমি বিদায় নেব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।